হ্যাঁ, যা ঠিক হবে। মাননীয় সভাপতি মঞ্চে আছেন, পলাশদা আছেন, ইমতিয়াজদা আছেন, এছাড়াও আমাদের যারা পার্টির নেতৃত্বরা এখানে রয়েছেন, আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা। তো অনেক বছর পরে, যেরকম ইমতিয়াজদা বলছিল বলার সময়, পলাশদা বলছিল, তার আগে অভি বলার সময় বলছিল, সপ্তর্ষি, অনেক বছর পরে এই আকারে আমরা এই হারোয়ায় সভা করতে পারছি। গত 5 বছর ধরে, 7 বছর ধরে, 10 বছর ধরে কেন সভা করতে পারিনি, কেন আমরা মিটিং মিছিল করতে পারিনি, তা আমার থেকে ভালো আপনারা জানেন। এই হারোয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, মিনাকা থেকে শুরু করে, মাইলের পর মাইল জায়গা, এলাকার পর এলাকা আমাদের পার্টি অফিস লুট হয়েছে, হামলা হয়েছে, মিটিং করতে গেলে মার খেয়েছি, মিছিল করতে গেলে মার খেয়েছি, ধর্মঘটের দিন রাস্তায় নামতে গেলে মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে, রক্ত ঝরেছে, আমাদের কমরেডরা খুন হয়েছে। তখন কারণ কি দেখানো হয়েছিল? যে এখন পশ্চিমবাংলায় ওই সিপিএম টিপিএম করে কিছু হবে না, কংগ্রেস করে কিছু হবে না, আইএসএফ করে কিছু হবে না, এখন পশ্চিমবাংলায় বিজেপি এসে গেছে। তাই বিজেপিকে ঠেকানোর জন্য এখন শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে। আর কোন এলাকায়, বিশেষ করে যেখানে মুসলমান মানুষ বেশি সংখ্যায় বাস করেন, সেই সমস্ত এলাকায় তৃণমূল ছাড়া আর কারো পতাকা রাখা যাবে না। এরা তৃণমূল ছাড়া অন্য কারো পতাকা থাকা মানেই নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই সিপিএম এর কোনো পতাকা রাখা যাবে না, আইএসএফ এর পতাকা রাখা যাবে না, কংগ্রেসের পতাকা রাখা যাবে না। দিনের পর দিন এখানে এই রাজনীতি করা হয়েছে। এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, এই বালু মল্লিকরা এইখানে দাঁড়িয়ে, এই হাওড়ায় মিনাখায় দাঁড়িয়ে এই রাজনীতি করে গেছে। ওটাকে অজুহাত বানিয়ে আমাদের কমরেডদের উপর মার আক্রমণ করে গেছে, জেল কাটিয়েছে, রক্ত ছড়িয়েছে। আজকে সরকার পাল্টেছে না, আমাদের হাত থেকে কোনো ভোটের কালি ওঠেনি। দেখুন, আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি ওঠেনি। তার আগে বড় বড় বাদলা মেরেছিল যারা, সেই তৃণমূল পার্টিটাই উঠে গেছে। আর ওই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল লাল পতাকা উঠলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, তাই তৃণমূল ছাড়া আর কারো পতাকা ওড়ানো যাবে না। এই হারোয়াতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, আপনারা তাকিয়ে দেখুন, পরশুদিন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। পরশু না তার আগের দিন এখানকার জেলা সভাপতি হিসেবে, বসিরহাট ওদের তৃণমূলের সাংগঠনিক জেলা, তার সভাপতি হিসেবে নাম ঘোষণা করেছে। 24 ঘন্টার মধ্যে সে নিজে পদত্যাগ করে দিয়েছে, বলে যে না বাবা, এমনি একবার জেল খেটে এসেছি, আর জেলে যাওয়ার শখ নেই। তারপর পাবলিক মেরে পেটে চামড়া গুটিয়ে দিচ্ছে, সভাপতি রইল, আমার কাজ মিটে গেছে, বাড়ি যাচ্ছি। এই যে জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিল তৃণমূল ছাড়া আর কারো পতাকা উড়বে না, লাল পতাকা উড়বে না, লাল পতাকা হারোয়ার মাটিতে আকাশে মাথা দেখে পথ করে উঠছে। আর তৃণমূলের পতাকা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এখন বিজেপির জুতো পালিশ করতে চলে গেছে, লাল পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে পশ্চিমবাংলায়, লাল পতাকা বিক্রি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, আমি বরাবর ভাবতাম যে ফুলে তো অনেক পাপড়ি হয়, কখনো কোনো ফুল দেখেছেন যার 3টে পাপড়ি? জীবনে দেখিনি। একমাত্র তৃণমূলের ফুল ছিল, ওদের প্রতীক ছিল যে 3টে পাপড়ি। বড় ভাবলাম যে এটা কেমন ফুল রে ভাই, এদের মানে ফুলে 3টে পাপড়ি কেন? একদিনে বুঝলাম তৃণমূলের ফুলে কেন 3টে পাপড়ি। ওদের একটা পাপড়ি মানে হচ্ছে মমতার তৃণমূল, যেটা কালীঘাটে বসে থাকে, কালীঘাটের বাইরে বেরোলে ডিম খায়। আর একটা তৃণমূল হচ্ছে বিধানসভায় ঋতব্রত ব্যানার্জির তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে পেছন পেছন চামচাগিরি করতে করতে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে চামচাগিরি করতে করতে আরেকটু বিজেপির বেঞ্চে গিয়ে বসে পড়ছিল। শুভেন্দু আবার হাত মেরে দেখিয়ে দিল যে না, ওসব আমরা পরে বাইরে করবো, ভেতরে এটা তোর বেঞ্চ, ওটা আমার বেঞ্চ, তুই এখানে বস। ওটা 2 নম্বর পাপড়ি। আর 3 নম্বর পাপড়ি হচ্ছে দিল্লিতে কাকলি ঘোষ সিদ্ধান্তের তৃণমূল। মুসলেখা দিয়ে দিয়েছে মোদির কাছে যে একদিন যা করেছি, এখন থেকে আমরা বিজেপির সমর্থক, আমরা এনডিএর সমর্থক, আমাদেরকে এনডিএর সঙ্গে নিয়ে নাও। একদিন আমরা লোকসভা থেকে ওয়াকআউট করে বিজেপিকে বিল পাস করতে সাহায্য করতাম, এবার আমরা তৃণমূলের এমপিরা সরাসরি বিজেপিকে ভোট দিয়ে লোকসভায় একটার পর একটা মানুষের বিরুদ্ধে বিল পাস করাতে সামনে 3 বছর আমরা সাহায্য করব। এই অমানুষগুলো, এই জানোয়ারগুলো আজকে 10 বছর ধরে, 15 বছর ধরে পশ্চিমবাংলায় মুসলিম মহল্লা এসে বলে গেছে কাউকে ভোট দেবে না, সিপিএম কে, কংগ্রেসকে, আইএসএফ কে কাউকে ভোট দেবে না, খালি আমাদেরকে ভোট দাও। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার মুসলমানকে বাঁচাবো। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার সংখ্যালঘু ঐতিহ্যকে রক্ষা করব। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। বিজেপি চায় ডিলিমিটেশন বিল পাস করিয়ে উত্তর ভারতের লোকসভার আসন সংখ্যা বাড়াতে, আর পশ্চিমবাংলার আসন সংখ্যা কমিয়ে দিতে, তামিলনাড়ুর আসন সংখ্যা, কেরালার আসন সংখ্যা কমিয়ে দিতে। আমাদেরকে ভোট দাও, আমরা লোকসভায় গিয়ে বিজেপির ডিলিমিটেশন বিল আটকাবো। এই জানোয়ারগুলো এখানে দাঁড়িয়ে দিনের পর দিন বলে গেছে, বলে আমাদেরকে মেরে, আমাদের পার্টি অফিস বন্ধ করে, আমাদের কর্মীদেরকে জেল খাটিয়ে
গায়ের জোরে ভোট করে ভোট জিতে এখান থেকে দিল্লি গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে 10 বছরে 15 বছরে, কোটি কোটি টাকার সম্পত্তি। আজকে গোনা শেষ করলে 5 বছর কেটে যাবে, ওদের টাকা গোনা শেষ হবে না, এমন সম্পত্তি বানিয়েছে। দিল্লিতে বাড়ি, বিদেশে বাড়ি হয়েছে, কলকাতা শহরে 3টে ফ্ল্যাট 4টে বাড়ি করে বাংলো করে, একটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা বাদ নেই যার কয়েকশো কোটি টাকার সম্পত্তি না হয়েছে। সবকিছু হয়ে যাওয়ার পরে একটা ভোটে হারলো। আমরা 15 বছর ধরে বাংলায় বিরোধী রাজনীতি করছি, ওদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না, তার আগে সবাই লাইন দিয়ে বিজেপির পায়ে সারেন্ডার করে দিল, বলে দিল যে আমরা বিজেপির সঙ্গে রয়েছি। আর এই বিজেপি যখন হকার উচ্ছেদ করছে, আমরা বলছি যে পুনর্বাসন দিতে হবে, বলছে আমাদের কি টাকা পড়েছে পুনর্বাসন দেওয়ার, পুনর্বাসন দিতে পারবো না। লোকের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, বলছে আমাদের কি টাকা পড়েছে পুনর্বাসন দেওয়ার, আমরা পুনর্বাসন দিতে পারবো না। 1 মাস আগে 1.5 মাস আগে যাদের বাড়ির দরজায় গিয়ে হাত জোর করে ভোট চেয়ে এসেছিল, বলেছিল আপনিও হিন্দু আমিও হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, সবাই বিজেপিকে ভোট দিন এবার। 1 মাস আগে 1.5 মাস আগে তারা হিন্দু বলে ওদের ভাই ছিল। ভোটের আগে যারা হিন্দু ছিল, ভোটের পরে তারা হয়ে গেল অবৈধ দখলদার, গিয়ে বুলডোজার দিয়ে দোকান ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে। যে লোকগুলোর ভোটে জিতেছিল তাদের ঘর ভাঙছে, দোকান ভাঙছে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, বলছে আমাদের কি টাকা পড়েছে, ও গরিব হোক বড় লোক হোক, ও হিন্দু হোক মুসলমান হোক, আমাদের পুনর্বাসন দেওয়া টাকা কি পড়েছে। যে লোকটা নিজের গতর খাটিয়ে পরিশ্রম করছে, যে হকার, সে পুনর্বাসন পাবে না। আজকে 30 বছর ধরে 40 বছর ধরে একটা ঘরে আছেন যে মানুষ, সেই মানুষটা পুনর্বাসন পাবেন না। তৃণমূল কংগ্রেসের চোর এমএলএ গুলো, তৃণমূল কংগ্রেসের চোর এমপি গুলো 1 মাসের মধ্যে পুনর্বাসন পেয়ে গেল, ওদের যা ব্যবস্থা করার ব্যবস্থা হয়ে গেল। কেউ পশ্চিমবাংলায় আর কেউ দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করে তৃণমূলের নেতাগুলোর পুনর্বাসনের ব্যবস্থা হয়ে গেল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন সেই মানুষ সবাই আমাদের শত্রু নয়। আমরা সেই মানুষকে জিজ্ঞেস করছি, আপনারা বলুন কাকে পথে বসানোর জন্য ভোট দিয়েছিলেন? তৃণমূলের নেতাগুলোকে পথে বসানোর জন্য ভোট দিয়েছিলেন, নাকি স্টেশনের গরিব হকার ভাইকে, হকার বোনকে পথে বসানোর জন্য ভোট দিয়েছিলেন? তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি গুলোকে রাস্তায় নেবে নামিয়ে আনার জন্য ভোট দিয়েছিলেন, নাকি যে মানুষটা রেলের ধারে ঝুপড়িতে কলোনিতে বস্তিতে থাকে সেই মানুষটাকে রাস্তায় বসানোর জন্য ভোট দিয়েছিলেন? যদি ভোট দিয়ে থাকেন গরিব মানুষকে রাস্তায় বসানোর জন্য, তাহলে আপনার ভোট ঠিক কাজে লেগেছে, আপনাকে অভিনন্দন। কিন্তু যদি আপনি মনে করে থাকেন, যদি আপনি ভোট দিয়ে থাকেন তৃণমূল কংগ্রেসের চোর নেতাগুলোকে জব্দ করবেন বলে, তাহলে তাকিয়ে দেখুন ওই চোর নেতাগুলো এখন কেউ এয়ারপোর্টের কাছে ভিআইপি হোটেলে বসে শুভেন্দুর সঙ্গে মিটিং করছে, কেউ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছে। আর সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো বউ বাচ্চাকে নিয়ে রাস্তায় বসে আছে, তাদেরকে বিনা নোটিশে তাদের ঘর, তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে বলে। যদি আপনারা মনে করেন যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, তাহলে আপনাদের কাছে আবেদন করছি, বিজেপি এখন জিতেছে ভোটে, 5 বছরের আগে বিধানসভায় ওদের সরকার পাল্টাবে না। কিন্তু যদি আপনারা মনে করেন কাজটা যা হচ্ছে অন্যায় হচ্ছে, তাহলে সেই কথা খালি একা আমরা কেন বলবো? আপনি যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন, যদি আপনার ভোট নিয়ে বিজেপি আজকে এই তঞ্চকতা করে, তাহলে আপনার কাছে আবেদন করছি আপনিও এর প্রতিবাদটা করুন। আপনি প্রতিবাদ করলে কালকে বিজেপি সরকার পাল্টে যাবে না, তাহলে আপনি প্রতিবাদ করলে কালকে বিজেপির মুখ্যমন্ত্রী পাল্টে যাবে না। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী থাকবে অন্ততপক্ষে সামনের 5 বছর। মুখ্যমন্ত্রী যেই থাক, সরকার বিজেপির থাক, কিন্তু সেই সরকার যেন তৃণমূলের নেতাগুলোর সঙ্গে সেটিং করে গরিব মানুষকে পথে না বসায়, সেই দাবি আমরাও করছি, সেই দাবি আপনিও করুন, যদি আপনি মনে করেন যা হচ্ছে তা অন্যায় হচ্ছে। আজকে পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, একটা সরকারের বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর ভেঙে দেওয়ার ক্ষমতা আছে, আবার একজন মানুষের যেন মাথার উপর ছাদ থাকে, তার ছেলে মেয়ে যেন স্কুলে পড়াশোনা করতে পারে, সেই যেন নিজের যোগ্যতায় উপার্জন করতে পারে, সেইটা দেখার দায়িত্বও আছে একটা সরকারের। স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলো। চাইলে বিজেপি মনে করতে পারত যে বাংলার মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে ভরসা করেছে, স্বাধীনতার এত বছর পরে গোটা ভারতের প্রায় সব রাজ্য এর আগে বিজেপি সরকার থেকে ফেলেছে, 2-1টা রাজ্য বাদ দিয়ে। তার মধ্যে একটা রাজ্য ছিল পশ্চিমবাংলা। স্বাধীনতার পরে এই প্রথম একটা রাজ্যে বিজেপি সরকার চালানোর সুযোগ পেল। এটাকে ওরা নিজের দায়িত্ব প্রমাণ করার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারত, তা না করে এটাকে ওরা ওদের ক্ষমতা জাহির করার সুযোগ হিসেবে কাজে লাগালো। ওদের দায়িত্ব ছিল লোকের মাথার উপর স্থায়ী ছাদের ব্যবস্থা করা, আর ওদের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে দরমার ঘরটাকেও ভেঙে ফেলা। ওরা নিজের দায়িত্বটাকে পালন করার দিকে গেল না, 1 মাসের মধ্যে নিজের ক্ষমতা দেখিয়ে দিল, আমার বুলডোজার দিয়ে ভাঙার ক্ষমতা আছে, আমি ভাঙবো, তোর কি করার আছে করে নে। ওদের দায়িত্ব ছিল।
আর যারা হকার তারা তো চুরি করছেন না, ডাকাতি করছেন না, পরিশ্রম করে খাচ্ছেন। বিজেপির কতগুলো নেতা হয়েছে বলছে হকারদের গরিব বলা যাবে না, হকাররা অনেক বড় লোক। আরে কোন হকার যদি বড় লোক হয়ে থাকে, বেশ হয়েছে বড় লোক হয়েছে, আমরা গর্বিত সেই হকারের জন্য যে হকার পরিশ্রম করে বড় লোক হয়েছে। সে চুরি করে ডাকাতি করে 5 বার দল বদল করে বড় লোক হয়নি, সে গদর খাটিয়ে পরিশ্রম করে বড় লোক হয়েছে। তারা কমিউনিস্ট পার্টি স্যালুট করে সেই হকারকে। বলছে হকাররা বড় লোক, ওদের দোকান ভেঙে দাও, বলার কিছু নেই, শোনার কিছু নেই। আরে সে লোকটা তো চুরি করছিল না, ডাকাতি করছিল না, পরিশ্রম করে খাচ্ছিল। তার জন্য একটা বিকল্প উপার্জনের ব্যবস্থা না করে সেই দায়িত্বটাকে পালন না করে বুলডোজার দিয়ে তার দোকানটাকে ভেঙে দেওয়ার আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আমি দেখিয়ে দিই। ক্ষমতা ওরা দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি। আমাদের পার্টির আমাদের নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী, তিনি মজা করে একটা ঘটনা বলতেন যে একটা লোক ছিল, তার কাজ ছিল সে ট্রেনের ওই যে লেভেল ক্রসিং হয়, লেভেল ক্রসিং এর গার্ড ছিল। তো সে সিগন্যাল দিলে ট্রেন দাঁড়িয়ে যেত, সিগন্যাল সে আবার সবুজ জেলে দিলে বা সবুজ পতাকা দেখালে আবার ট্রেন চলতো। সে বিয়ে করে নতুন বউ এসছে বাড়িতে, নতুন বউ তো বরকে কিছুতে পাত্তা দেয় না। তো সে ঠিক করলো যে না, আমার বউ আমাকে পাত্তাই দিচ্ছে না, কোনো কথা শুনছে না, নতুন বউকে আবার বোঝাতে হবে যে আমার তোমার বর কত বড় কেউ কেটা, যাতে বউ আমাকে একটু পাত্তা দেয়। তাই বউকে গল্প করছে যে জানো আমার কি পাওয়ার, আমার কত ক্ষমতা। বউ বলছে কি তোমার আবার কি ক্ষমতা? ওই জানো আমি চাইলে ট্রেন চলে, আমি চাইলে যে কোনো ট্রেন দাঁড় করে দিতে পারি। ওই তাই আবার হয় নাকি? বলছে হ্যাঁ তুমি দেখবে, দেখো তোমাকে দেখাবো, যে রাত্রিবেলা চলো খাওয়া দাওয়া করে এবার বউকে নিয়ে সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যেখানে লেভেল ক্রসিং, যেখানে ডিউটি, সেখানে বউকে নিয়ে গেছে। বলছে দাঁড়া আবার দেখাবো তোমাকে। এবার দূর থেকে ট্রেন আসছে আসছে আসছে, এবার লোকটা হঠাৎ করে লাল পতাকাটা তুলে দেখিয়ে দিয়েছে। তো ট্রেনের ড্রাইভার দেখে দাঁড়িয়ে করে দিয়েছে ট্রেনকে। ড্রাইভার ভেবেছে কোথায় সামনে লাইনে কোনো গন্ডগোল আছে, কিছু সমস্যা হয়েছে, কিছু হয়েছে, কোথাও হয়তো ফিস প্লেট খোলা আছে কিছু, বা অন্য কোনো গাড়ি এসে গেছে, যে কারণে এমার্জেন্সিতে ট্রেন দাঁড় করানো হয়। এমার্জেন্সি ফ্ল্যাগ দেখে যে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে। তো পুতো বা বরের ক্ষমতা দেখে বলছে বাবা সত্যি তোমার এত ক্ষমতা? বলছে হ্যাঁ আমার এত পাওয়ার, তোমায় বলছিলাম না। বউ তো খুব খুশি। ইতিমধ্যে কি হয়েছে, ট্রেন থেকে আবার প্যাসেঞ্জাররা নেমে এসছে। কি হলো কি হলো, কি ব্যাপার, হঠাৎ করে মাঠের মাঝখানে ট্রেন দাঁড়িয়ে গেছে। লোকটাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার দাদা, ট্রেন দাঁড় করালেন কেন? বলে কিছু না, আমি সব নতুন বিয়ে করে বউ এনেছি, তো বউ বিশ্বাস করছিল না আমি ট্রেন দাঁড় করাতে পারি, তাই আমি দেখিয়ে দিলাম ট্রেন দাঁড় করি। পাবলিক যা হয় দেখে গিয়ে মেরেছে কানে গোড়া এক থাপ্পড়, লাইনের বাসে গিয়ে পড়েছে। তো ট্রেনটা আবার গালাগাল দিয়ে ওকে, ট্রেনের ড্রাইভার আবার ট্রেনে উঠে গেছে, প্যাসেঞ্জার উঠে গেছে, ট্রেনটা আবার বেরিয়ে গেছে। লোকটার কোনো ব্যাপার না, উঠে জামা ফামা ছাড়ছে। তা বউ তো অবাক, বউ বলছে যে কি ব্যাপার গো, তোমাকে ওরা গালাগাল দিয়ে কানে গোড়া থাপ্পড় মেরে ফেলে দিল কেন গো লাইনের বাইরে? দেখো এটা কোনো ব্যাপার না, আমার পাওয়ার ছিল ট্রেন দাঁড় করানোর, আমি আমার পাওয়ার দেখিয়ে দিয়েছি। ওদের পাওয়ার ছিল আমায় কানের গোড়ায় থাপ্পড় মেরে লাইনের বাইরে বার করে দেওয়ার, ওরা ওদের পাওয়ার দেখিয়ে দিয়েছে। আমি বলছি শুভেন্দু অধিকারীর পাওয়ার ছিল বুলডোজার দিয়ে লোকের দোকান ভেঙে দেওয়ার, পাওয়ার দেখিয়ে দিয়েছে। জনগণের পাওয়ার আছে সামনের বার কানের গোড়ায় থাপ্পড় মেরে এই সরকারকে বার করে দেওয়ার। যদি এই সরকার গরিবের ঘরের উপর দিয়ে বুলডোজারের উপর দিয়ে, দোকানের উপর দিয়ে বুলডোজার চালায়, জনগণও সেই পাওয়ার দেখিয়ে দেবে। কিন্তু আপনাদেরকে বলছি সেই দিন কালকেই আসবে না, দেরি আছে এখনো 5 বছর। 3 বছর পরে লোকসভার ভোট হবে। আর যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই বসিরহাটের যিনি বিধায়ক ছিলেন, যিনি এমপি ছিলেন, সাংসদ ছিলেন, হাজী নুরুল সাহেব, তার সম্পর্কে আমাদের 100টা বক্তব্য আছে, কিন্তু সে কথাগুলো আজকে আর বলতে চাই না। তিনি হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। আমরা কেউ কখনো চাই না যার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই, তার সঙ্গে লড়াইটা এইভাবে শেষ হোক। উনি আজকে নেই, ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ওনার বিরুদ্ধে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে নেতিবাচক কোনো কথা আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলছি, যে কোনো দিন এই বসিরহাটের বাই ইলেকশন ঘোষিত হবে, এই লোকসভা কেন্দ্রের বাই ইলেকশন ঘোষিত হবে, রেজিনগরের বাই ইলেকশন হবে কয়েকদিনের মধ্যে। হুমায়ুন কবির ওখানে ঘোষণা করেছিলেন যে আমার ছেলে আমার জায়গায় রেজিনগরে দাঁড়াবে। তারপরে আপনারা দেখলেন হুমায়ুন কবিরের সেই সমস্ত ভিডিও আগেই, ভোটের আগেই সামনে এসেছিল, যেখানে বলছে যে বিজেপির কাছ থেকে টাকা পেয়েছি বাবরি মসজিদের নামে জিগির তোলার জন্য। ভোটের পরে আবার নিজেই বলছেন যে আমি বাবরি মসজিদের নামে জিগির তুলেছিলাম বলে বিজেপি পশ্চিমবাংলায় 200 উপর সিট পেয়ে ক্ষমতায় আসতে পারলো। সামনের বার লোকসভায় আমি দায়িত্ব নেব যেন বিজেপি পশ্চিমবাংলা থেকে 30-এর উপর সিট পায়। এইসব ভিডিও এখন সামনে চলে এসছে। আপনাদেরও অনেকের চেনা পরিচিত আত্মীয় স্বজন রেজিনগরে থাকতে পারে, আপনারা জানেন ওখানকার হাওয়া এখন কি। তো যে কারণে দেখি কদিন আগে হুমায়ুন কবির বলছেন যে মমতা ব্যানার্জি যদি চান বিধানসভায় যেতে, ওনাকে বলছে আপনি রেজিনগর থেকে জানান, আপনাকে আমি জিতিয়ে দেবো। গল্প অন্য, প্রথমে বলেছিল যে আমার ছেলেকে দাঁড় করাবো, ছেলে এখান থেকে জিতবে, এমএলএ হবে।
এখন বুঝে গেছে হাওয়া খারাপ, ওর পার্টি আর জিতবে না। এখন ঠিক করেছে ফালতু আমার ছেলেটা কেন মুরগি হবে, মমতা ব্যানার্জিকেই মুরগি করি এখান থেকে। যে যাতে ছেলেকে বাঁচানো যায়, মমতা ব্যানার্জিকে বলছে আপনি এসে দাঁড়ান এখানে, হারলে হারবে, ওর কি আছে, গল্প শেষ হয়ে যাবে। যাই হোক, যে কথাটা এখানে বলার, বসিরহাটের লোকসভা কেন্দ্রের বাই ইলেকশন কয়েকদিনের মধ্যে হবে, যে কোনো দিন ঘোষণা হবে। আপনাদের সবাইকে বলছি, পশ্চিমবাংলায় সবাইকে দেখা হয়ে গেছে। যারা বিরাট বিজেপি বিরোধিতার নাম করে এসেছিল তাদেরকে আপনারা দেখেছেন ভোটের পরে তাদের আসল চেহারা কি। দাঁত বার করে একটার পর একটা এজেন্ডায় বিজেপিকে সমর্থন করছে, বিজেপির জুতো পালিশ করছে। আজ বাদে কাল যখন ওই অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড থেকে শুরু করে একটার পর একটা আইন আনবে পশ্চিমবাংলার বিধানসভায় বিজেপি, এই একটার পর একটা তৃণমূলের এমএলএ, দিল্লিতে তৃণমূলের সংসদরা সেই সমস্ত আইনকে, সেই সমস্ত কাজে বিজেপিকে মদত দেবে, আপনারা সবাই জানেন। তাই ওদেরকে দেখা হয়ে গেছে, সবাইকে দেখা হয়ে গেছে। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আমাদেরকে জিততেই হবে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আমাদেরকে জিতে আমাদের সাংসদকে দিল্লিতে পাঠাতে হবে। আর আমাদের সেই সাংসদ দিল্লিতে গিয়ে বলবে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে কিনে নিয়ে যদি বিজেপি ভেবে থাকে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে কিনে দিয়েছে, তা হচ্ছে না। পশ্চিমবাংলা থেকে আমাদের একজন সাংসদ এই বছর এই বসিরহাট থেকে দিল্লিতে যাবে এবং গিয়ে ঘোষণা করবে আজ থেকে 3 বছর পরে বাংলা থেকে আরো ঝাঁকে ঝাঁকে সাংসদ আসছে দিল্লি থেকে, বিজেপি সরকারকে তাড়িয়ে দিল্লিতে ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে ভারতকে আবার সবার দেশ হিসেবে ফিরিয়ে আনতে। এই কাজ আমাদেরকে করতে হবে। তার জন্য সমস্ত মানুষকে, যারা এর আগে আমাদের বিরুদ্ধেও থেকেছেন, আমরা জানি সব মানুষ তৃণমূলকে খুব ভালোবেসে সমর্থন করেননি, ভয় করতে হয়েছে, ভক্তি দেখাতে বাধ্য হতে হয়েছে, বিজেপির ভয় করতে হয়েছে, তৃণমূলের হুমকিতে করতে হয়েছে। সামনে আর কোনো পার্টি নেই, আর কোনো পার্টি কাজ করতে পারছে না, বিভিন্ন কারণে বাধ্য হতে হয়েছে। কিন্তু সবাই যে খুব ভালোবেসে তৃণমূলকে সমর্থন করেছেন এমন নয়। কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার রাজনীতি, সব পতাকা বিক্রি হয়ে গেছে, খালি লাল পতাকা বিক্রি হয়নি। এখন একদিকে বিজেপির গেরুয়া পতাকা, একদিকে বিজেপির ওই পতাকা, আর একদিকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা। এই দুয়ের লড়াই হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা এর আগে আমাদেরকে সমর্থন করেননি তাদের কাছে আবেদন করছি, এই লড়াই আমাদের পাশে এসে দাঁড়ান। এই লড়াই আমাদেরকে লড়তে হবে, এই লড়াই আমাদেরকে জিততেই হবে। বসিরহাটের মধ্যে বহু মানুষের নাম এসআইআর কেটেছে ওরা, যারা মানে এক মায়ের পেটের ভাই বোন।